ব্যস্ততম রাস্তা দিয়ে ছুটে চলেছে যানবাহন। আশেপাশে গাড়ি চলাচলের কারণে রাস্তায় থাকা ধুলোবালি উঠছে। মানুষেরা নিজেদের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। আহিরাও একইভাবে কিয়ারাকে কোলে নিয়ে হেঁটে চলেছে। বুকটা দুরু দুরু করে কাঁপছে। 20 মিনিট আগেই দিয়ার অফিস থেকে ফোন এসেছিল, মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। শরীরের নাকি প্রচণ্ড রকমের জ্বর। দিয়ার এই ইট পাথরের শহরের আহিরারই আপন বলতে, তাই তাকে ফোন দিয়ে খবরটা জানানো হয়েছে। আহিরা স্কুল থেকে ফিরে সবে ফ্রেশ হয়ে খেতে বসেছিল, তার মধ্যেই খবর পাওয়ার পর খাওয়া ছেড়ে উঠে এসেছে কোনো রকমে। রিকশায় উঠেছিল, কিন্তু রাস্তায় লম্বা জ্যাম লেগে আছে। আর এই জ্যাম কখন শেষ হবে আহিরা জানা নেই, তাই ভাড়া মিটিয়ে হেঁটে আসছে। এই মুহূর্তে দিয়াকে নিয়ে চিন্তা হচ্ছে তার। সকালেও মেয়েটাকে বারবার বলল বাসায় থেকে রেস্ট নিতে, কিন্তু কে শোনে কার কথা। মেয়েটা তার একটা কথা শুনল না, চলে গেল জ্বরওয়ালার শরীর নিয়ে। আহিরা মাথা থেকে এটাও বেরিয়ে গেছে যে যেখানে যাচ্ছে সেটা কিয়ানের অফিস। তার চিন্তা শক্তিকে কিয়ানের কথা মাথায় আসেনি এই মুহূর্তে। অনেকটা পথ এইভাবে হেঁটে আসার কারণে হাঁপিয়ে উঠেছে সে। তার উপর কোলে কিয়ারা, তাই হাঁটতে আরও কষ্ট হচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই কষ্টের থেকে দিয়াকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে, কারণ দিয়ার জ্বর হলে অবস্থা খারাপ হয় মেয়েটার। তার উপর জ্ঞান হারিয়েছে, এখন কেমন আছে কে জানে। ভাবতে ভাবতে অনেকটা পথ চলে এসেছে। কিছু দূর যেতেই আহিরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। কিয়ারাকে নিয়ে লিফটে উঠে পড়ে। 10তলা ফ্লোরে আসতেই আহিরা কিয়ারাকে নিয়ে বের হয়ে পড়ে। আশেপাশে কিছুই চেনে না সে, প্রথমবার এসেছে এখানে সে। হঠাৎ কিয়ারা বলে ওঠে, মাম্মা, আনি এটা নে এতেটি। কিয়ারার কথা শুনে আহিরা তেমন একটা পাত্তা দিল না, কারণ সে বা কিয়ারাকে আগে এখানে আসেনি, তাই কিয়ারার কথাটাকে তেমন গুরুত্ব দিল না। কিছু দূর যেতেই আহিরা মাইশাকে দেখতে পায়। মাইশা আহিরাকে দেখে এগিয়ে আসে। একবার মাইশা তাদের বাসায় গিয়েছিল, তাই চিনতে অসুবিধা হয় না। আহিরা মাইশাকে দেখে জিজ্ঞেস করে, দিয়া কোথায়? ঠিক আছে তো ও? মাইশা কিয়ারাকে আদর করে দিয়ে বলে, চিন্তা করিও না, ও রেস্টরুমে আছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। হসপিটালে নেওয়া লাগবে মনে হচ্ছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। মাইশা আহিরাকে সোজা তার সাথে করে রেস্টরুমে নিয়ে চলে যায়। সেখানে যেতেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকা দিয়াকে দেখতে পায়। আহিরা কিয়ারাকে নামিয়ে দিয়ে দিয়ার মাথার কাছে বসে পড়ে। মাথায় হাত দিতেই আহিরার হাতটা জ্বরে ওঠে। এত জ্বর নিয়ে এই মেয়েটা ছিল কিভাবে? আসার সময় ট্যাক্সি বুক করে এসেছে, নিচেই ট্যাক্সি আছে। এখান থেকে সোজা দিয়াকে নিয়ে হসপিটালে যাবে, সেখানে ডাক্তার দেখানোর পর সোজা বাসায় নিয়ে যাবে। কিন্তু এখন এই সময় অফিস থেকে ছুটি দেবে না কি দেবে না সেটা বুঝতে পারছে না। আহিরা মাইশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মাইশা, অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নেওয়া যাবে না? যাবে। তুমি বরং স্যারের কাছে গিয়ে ছুটি নিয়ে আসো, এখন তিনি তার কেবিনেই আছে। আমি গেলে ছুটি দেবে না হয়তো। আহিরা কিছু সময় ভেবে চিনতে বলে। আচ্ছা, তুমি একটু সিক লিভ অ্যাপ্লিকেশন প্রিন্ট করে দাও। মাইশা হ্যাঁ বলে প্রিন্ট করতে চলে যায়। আহিরা গিয়ে দিয়ার মাথার কাছে বসে। মেয়েটার ফর্সা মুখ কেমন কালচে হয়ে গেছে জ্বরের জন্য। এদিকে কিয়ারা টুকটুক করে সারা কেবিন ঘুরে দেখছে। আহিরা কিছু বলল না, কারণ কিয়ারা অন্য বাচ্চাদের মতো বাহিরে কোথাও গেলে কারো কোনো কিছুতে হাত দেয় না, চুপচাপ শুধু দেখবে। তাই আহিরাকে এই ব্যাপারে কিছু বলতে হয় না। কিছু সময় যেতেই মাইশা একটা কাজ নিয়ে এসে আহিরাকে দিয়ে বলে, নাও, উপরের ফ্লোরে স্যার আছে, বাম দিকে বড় কেবিনটাই স্যারের। ম্যানেজারের আজকে অ্যাক্সিডেন্ট করেছে, তাই স্যারের কাছেই দাও। আহিরা দিয়ার দিকে তাকিয়ে মাইশার উদ্দেশ্যে বলে, তুমি আর একটু কষ্ট করে ওকে দেখো, আমি এক্ষুনি আসছি। বলেই যেতে নিলে পেছন থেকে আহিরার জামা খামছে ধরে কিয়ারা। আহিরা কোনো কথা ছাড়া কিয়ারাকে কোলে তুলে নিয়ে আবারও লিফটে উঠে উপরের তলায় চলে যায়। বুকটা তার দুরু দুরু করছে কেন জানি। এখনও তার ভাবনায় আসেনি এটা কিয়ানের আর একটা কোম্পানি, কারণ ঢাকায় বসে কয়েকটা জায়গায় কোম্পানি আছে। এখন কখন কোনটায় থাকে সেটা তো সে জানে না। আহিরা কিয়ানের দরজার সামনে এসে নক করে কিছু সময় দাঁড়িয়ে থাকে, ভেতর থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায়। কিছু সময় যেতেই অনুমতি পেতেই আহিরা কিয়ারাকে কোলে করে কেবিনের মধ্যে প্রবেশ করে। কিয়ান
চেয়ারে উল্টো দিকে ঘুরিয়ে বসে থাকার কারণে আহিরা বা কিয়ান কেউই একে অপরের মুখ দেখতে পায়নি। আহিরা গলা খাঁকরিয়ে বলে ওঠে, আমি মিস দিয়া হোসাইনের সিক অ্যাপ্লিকেশন লেটার নিয়ে এসেছি। অসুস্থ হওয়ার কারণে ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, সাথে কয়েকদিনের ছুটি লাগবে আর কি। আমি দিয়ার বোন। হঠাৎ অতি পরিচিত কণ্ঠস্বর পেয়ে কিয়ান ফট করে চেয়ার ঘুরিয়ে সামনে তাকাতেই আহিরাকে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তার মুখের ভঙ্গিমাতে কোনো কিছুই প্রকাশ পেল না। মনে হচ্ছে আহিরাকে এখানে দেখে তার ভেতরে কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি হয়নি। অপরদিকে আহিরা বিস্মিত নয়নে কিয়ানের দিকে তাকিয়ে আছে। এখন নিয়ে তার মস্তিষ্কের টনক নড়ে, এটা যে কিয়ানেরই কোম্পানি, আর সে নিজে হেঁটে এখানে এসেছে। আহিরা কিছু বলার মতো বাসা হারিয়ে ফেলেছে, বুকটা কেমন ধক করে উঠেছে। এদিকে কিয়ারা হঠাৎ বলে ওঠে, লাগে আন্টেল। কিয়ারার কণ্ঠস্বর পেয়ে কিয়ানের নজর পড়ে কিয়ারার ওপর। প্রথম দফায় কিয়ারাকে চিনতে অসুবিধা হলে কিছু সময় যেতেই কিয়ানের মনে পড়ে সেদিন এই বাচ্চাটাকেই সে করে নিয়েছিল, আর বাচ্চাটা অবিকল অনেকটা তার মতো দেখতে। কিয়ানের সেদিনের একে একে সব মনে পড়ছে। এই বাচ্চাটার সাথে তার এত মিল কেন? কিভাবে এত মিলে যাওয়া সম্ভব? এদিকে আহিরা কি করবে বুঝে উঠতে পারল না। কি হচ্ছে এইসব তার সাথে? বারবার কিয়ানের মুখোমুখি কেন হচ্ছে সে? আহিরা চলে যাওয়ার জন্য বাহিরে যেতে নিলে কিয়ান সিংহের ন্যায় হুঙ্কার দিয়ে বলে ওঠে, স্টপ! আমি না বলা পর্যন্ত এখান থেকে বের হবি না। আহিরা পা জোড়া থমকে যায়, সারা অঙ্গ তার তরতর করে কাঁপছে। এদিকে কিয়ারা হাত নাড়িয়ে কিয়ানকে হাই বলে দিচ্ছে। কিয়ান ধীর পায়ে বসা থেকে উঠে সোজা আহিরা আর কিয়ারার অতি নিকটবর্তী এসে দাঁড়ায়। কিয়ানের উপস্থিত নিজের খুব কাছে পেয়ে উপলব্ধি করতে পারছে আহিরা। আহিরা কেন জানি সামনেই এগোতে পারছে না। মনে হচ্ছে কেউ তার পা জোড়া শক্ত করে চেপে ধরে রেখেছে, যাতে সে নড়াচড়া না করতে পারে। কিয়ান কিয়ারাকে আবারও খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে থাকে। প্রথম দিন বাচ্চাটার কাছ থেকে আজব ধরনের এক টান অনুভব করেছিল সে। মনে হয়েছে বাচ্চাটা তার খুব কাছের কেউ, কিন্তু আজকে আহিরার সাথে দেখে কেন জানি না চাইতেও তার ভেতরটা অবধি কেঁপে উঠছে। বারবার আহিরার সাথে দেখা হয়েছে, সে একবারও আহিরার বাচ্চাটার মুখ দেখেনি, দেখার ইচ্ছেও জাগেনি। তবে এখন মনে হচ্ছে সে কেন আগে দেখেনি বাচ্চাটাকে। কিয়ারার তো বাবা নেই, বাচ্চাটা নিজেই বলেছে। কিয়ান কিয়ারার নরম আদরে মুখশ্রীটা পরম স্নেহের সাথে স্পর্শ করে। তার হাত অসম্ভব রকমের কাঁপছে, মনে হচ্ছে কাঁপা কাঁপিতে তার হাত খসে পড়ে যাবে। কিয়ান নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা চালালো, তবে এবার সে সফল হলো না। কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, এইটা আমার বাচ্চা? মিথ্যা বলিস না, সহ্য করার ক্ষমতা নেই আর। ও ও কি আমার মেয়ে? আহিরার নেত্রকোণে আসা অশ্রু দলাটা টুপ করে গাল বেয়ে পড়ে। ঠোঁট কামড়িয়ে নিজের কান্নাটাকে দমানোর চেষ্টা চালালো, তবে সফল হলো না। অবাধ অশ্রুগুলো নিজেদের মতো ঝরেই যাচ্ছে। কি জবাব দেবে সে? এই কয়েকদিন তো এই জন্যই লুকিয়ে রেখেছিল, যাতে কিয়ান না জানতে পারে এইটা কিয়ান আর তার সন্তান। আয়রাকে জবাব না দিতে দেখে কিয়ানের রাগ যেন ফেপে উঠল। কিয়ারা থাকায় সে চিল্লাতে চাইল না, তাই রাগটাকে দমন করে দাঁতের দাঁত খিঁচিয়ে বলে, কথা বল বিমানের বাচ্চা! ও আমার বাচ্চা, তাই না? খোদার কসম, এটা যদি সত্যি হয় তাহলে কি করব নিজেও জানি না। ও আমার সন্তান কিনা বল। লাস্টের কথাগুলো এতটাই জোরে বলেছে সে, আহিরার সারা শরীর অসম্ভব রকমের কেঁপে উঠেছে। সাথে আহিরার কোলে থাকা কিয়ারাও ভয়ে কান্না শুরু করে দিয়েছে। বাচ্চাটা কিয়ানের হঠাৎ এমন হিংস্র হুঙ্কারে ভয় পেয়েছে। কিয়ারার কান্নার শব্দে কিয়ানের হুঁশ ফেরে। সে কি করে বসলো এটা? কিয়ানের রাগ কমে এলো, সে একবার আহিরার কোল থেকে কিয়ারাকে নিজের কোলে ছিনিয়ে নিয়ে অগোছালো ভাবে কিয়ারার কান্না থামানোর চেষ্টা করছে। এর আগের বারও কিয়ারার কান্না তাকে বিচলিত করে তুলেছিল, আর আজকেও তুলছে, তবে নতুন এক অনুভূতির সাথে। কিয়ারা বারবার আহিরার কাছে দিতে যাচ্ছে। বাচ্চাটা বেশ ভয় পেয়েছে কিয়ানের এমন রূপে। কিয়ানের হাত অসম্ভব রকমের কাঁপছে, হৃদস্পন্দন অতি দ্রুত চলাচল করছে। আহিরা নিজের চোখের পানি মুছে কিয়ানের দিকে দৃষ্টি তাক করে। কিয়ারাকে কিয়ানের কাছ থেকে নিতে চাইলে কিয়ান অগ্নিগিরির মতো জ্বলতে থাকা নেত্রদয় তার দিকে তাক করতেই আহিরা কিছুটা কেঁপে ওঠে।
তারপর সে থেমে থাকে না, আবারও হাত বাড়িয়ে কিয়ারাকে নিতে গেলে কিয়ান দাঁতের দাঁত খিচিয়ে বলে, এই সাহস করিস না। তুই দিনের পর দিন এইভাবে আমাকে ধোঁয়াশার মধ্যে রেখেছিলি। আমার একটা মেয়ে আছে এটা জানানোর প্রয়োজনও মনে করলি না তুই। প্রেগনেন্ট হয়েছিলে ওইটাও আমার কাছ থেকে লুকিয়েছিলি তুই। একের পর এক ধোঁকা দিয়ে গিয়েছিস। আহিরা এবার চিৎকার দিয়ে বলে ওঠে, কাকে মেয়ে বলছেন? হ্যাঁ, ও আমার মেয়ে, শুধু আমার। আর কি জানাবো আপনাকে? কোন অধিকারে জানাবো আপনাকে? ও আপনার মেয়ে নয় মানে নয়। আমাকে আমার মেয়েকে দিন। আহিরার কথার পাল্টা উত্তর দিয়ে বলে, তর্মে করছিস কেন? ও আমারও মেয়ে, যেটা তুই এতদিন ধরে লুকিয়ে গিয়েছিস। আহিরা আবারও জেদ ধরে বলে, না, ও আপনার মেয়ে না, ও শুধু আমার মেয়ে। কিসের ভিত্তিতে আপনি ওকে আপনার মেয়ে দাবি করছেন? হ্যাঁ, আমার তো হাজারটা নাগর, তাহলে ওকে কি করে নিজের মেয়ে বলছেন আপনি? কিয়ান আহিরার দিকে রক্তলাল চোখে তাক করে বলে, চুপ কর। ও যে আমার মেয়ে দেখে বুঝতে পারছিস না, নাকি নাটক করিস আমার সাথে? আর রইল ভিত্তির কথা, ওইটা জানতে আমার সময় লাগবে না। কিন্তু তুই ভাব এরপর তোর কি হবে এত বড় অপরাধ করার ফলে। যা ইচ্ছে করুন, আমি আমার মেয়েকে কোনোভাবেই আপনার কাছে দিব না। ওকে আমার কাছে দিন। দেখছেন ও কান্না করছে। কিয়ান দিল না, বরং কিয়ারাকে নিয়ে নিজের টেবিলের ওপর বসিয়ে দিয়ে কিয়ারার কান্না করতে থাকা লালচে আদুরে মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে। সে বাবা হয়েছে আর এত বছরও সে জানতে পারেনি এই নারী তাকে অন্ধকারের মাঝে ডুবিয়ে রেখেছিল। বাবা হওয়ার অনুভূতি কেমন কিয়ারের জানা নেই, তবে কিয়ারাকে দেখে তার অন্তঃকরণের আলাদা এক সীমাহীন সুখের ঢেউ বয়ে যাচ্ছে। কিয়ারার কান্না অফ হয়ে গেছে হঠাৎ কিয়ানের এমন কাজে। কিয়ারার ড্যাব ড্যাব চোখে কিয়ানের দিকে তাকিয়ে আছে। কিয়ান কিয়ারার মাথাটা নিজের বক্ষস্থলে চেপে ধরে কম্পিত গলায় বলে, আমার মেয়ে, আমার সন্তান। আহিরা নীরব দর্শকের মতো শুধু চেয়ে রইল। সে কাঁদবে নাকি খুশি হবে? কোনটা কিয়ারার জন্মের এতগুলো বছর পর কিয়ারা তার পাপার স্পর্শ পেল। আহিরা চাইলেও খুশি হতে পারছে না। কিয়ানের সামনে সত্যিটা এসে একদমই ঠিক হয়নি। এরপর কি হবে? কিয়ান কি কিয়ারাকে তার কাছ থেকে কেড়ে নেবে? না, এটা সে কোনোভাবেই হতে পারে না। সে কিছুতেই হতে দেবে না এটা। কিয়ারাকে নিজের কাছ থেকে দূরে আড়ালে এবার সরালে সত্যিই মরে যাবে সে। জীবনে বারবার সব কিছু হারিয়ে ফেলার মতো শক্তি আর নেই তার। আয়রা টলমলে পায়ে এগিয়ে এসে কিয়ারার দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠস্বরে বলে, শোনো, মামামের কাছে আসো। মামাম, তোমাকে অনেক ভালোবাসি। তুই ছাড়া কেউ নেই রে মা। বলতে বলতে আহিরার চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। কিয়ারার আহিরাকে কান্না করতে দেখে ছোট কিয়ারা নিজেকে কিয়ানের কাছ থেকে সরানোর চেষ্টা করছে। আহিরাকে কিয়ারার কাঁদতে দেখতে পারে না। কিয়ারা কিয়ানের দিকে তাকিয়ে বলে, মাম্মা যাব, মাম্মা কাছে না কেলা আছি তো। আহিরাকে কোনো রকমে কিয়ারাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে কেবিন থেকে হুড়মুড় করে বেরিয়ে আসে। পেছনে কিয়ার হুঙ্কার দিয়ে ডাকছে, তবে আহিরা শুনল না আজকে। আর না শোনার প্রয়োজন মনে করেছে এই মুহূর্তে। তাড়াতাড়ি করে সেখান থেকে নেমে মাইশার কেবিনে গিয়ে মাইশার সাহায্যে দিয়াকে নিয়ে নিচে চলে আসে। দিয়াকে ট্যাক্সিতে বসিয়ে দিয়ে নিজে বসে পড়ে আর দিয়ার মাথাটা নিজের কাঁধে নিয়ে নেয়। গাড়ি চলছে আর আহিরার নেত্রদয় দিয়ে অঝরে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ভাগ্য বারবার তাকে একই কাঠ গড়ায় এনে দাঁড় করে। যতবারই সে অতীতের কাছ থেকে পালাতে চায়, ততবারই অতীতের সেই চেনা মুখগুলো সামনে এসে দাঁড়িয়ে যায়। রাতের আধারে চারিদিকটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। হসপিটালে মানুষের আনাগোনা কমে এসেছে। দু একজন ছাড়া তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। রাজীব নিজের কেবিনে বসেছিল, হঠাৎই তীব্র জোরে শব্দ করে কেউ তার কেবিনে প্রবেশ করে। রাজীব কিছু বলতে নিচ্ছিল, তখনই সামনে রাগান্বিত কিয়ানকে দেখা মাত্রই রাজীবের ভ্রু জোড়া কুঁচকিয়ে আসে। এই সময় কিয়ানকে এখানে আশা করেনি সে। সেদিন আহিরার সাথে তাকে দেখার পর রাজীবের সাথে কিয়ান কোনো প্রকার যোগাযোগ করেনি। রাজীব অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, তবে বিফল হয়েছে। আজ হঠাৎ কিয়ান এখানে কেন? দেখে তো মনে হচ্ছে ভীষণ রকমের রেগে আছে। রাজীব কিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো এখানে কিছু হয়েছে? কিয়ান তীব্র রাগের সাথে রাজীবের কলার চেপে ধরে দাঁতে দাঁত খিচিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুই জানতে আমার একটা মেয়ে আছে, তারপর আমাকে কিছু বলিসনি?
এমনকি এটাও বলিসনি ওই বেইমানের বাচ্চা জীবিত আছে। তুই আদৌ আমার বন্ধু ছিলি নাকি সব মিথ্যে ছিল ওর মতোই? কিয়ানের কথা শুনে রাজীব বুঝতে পারল কিয়ান সব জেনে গেছে। কিয়ারা যে তার মেয়ে। রাজীব কিয়ানকে শান্ত করার জন্য বলে, রাগ করিস না, শান্ত হ। তুই তো আমার কথাই শুনছিলি না। তোকে কত ফোন দিয়েছি সেটাও ধরিসনি, তাহলে জানতাম কি করে? কখন জানাতি তোরা আমার একটা মেয়ে আছে আর আমি বাবা হয়ে জানি না? আর ওই বেইমানের বাচ্চা এত কিছুর পরেও আমার বাচ্চাকে আমার থেকে লুকিয়ে রেখেছে। তুই আছিস সেই সবের মধ্যে। কি এরা আমার মেয়ে, তাই না? রাজীব কিয়ানের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে। তোর মন যা বলছে সেটাই। কিয়ান রাজীবকে ছেড়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। চোখের কার্নিশে অশ্রুর দেখা মিলল। বাবা হওয়ার সকল মুহূর্ত থেকেই সে বঞ্চিত হয়েছে। সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ কিয়ারাকে দেখতে পায়নি, ছুঁতে পায়নি, কপালে চুমু খেতে পারেনি, আরও কত কি করতে পারেনি সে। বাবা হওয়ার শখ তার কোনো কালেই ছিল না, শুধুমাত্র আহিরাকে হারিয়ে ফেলার ভয়ে। কিন্তু এখন যখন বাবা হয়েছে, এখন মনে হচ্ছে পিতা হওয়ার থেকে উত্তম কোনো অনুভূতিই নেই। কিয়ারার নরম আদরে মাখা মুখখানি অবিকল তার মতো। কিয়ারা হাসতেও তার মতো দেখায়। তার মেয়ে বলেই এত মিল। রুমের চতুর্দিকে নজর বোলাতেই সারা রুমের বেহাল দশা হয়ে আছে। সারা রুমের জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে রুমের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। রুমের এক কোণে বসে অস্ত্র বিসর্জন দিচ্ছে রিয়া। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। আহিরাকে দেখার পর সোজা সে তার বাড়িতে চলে এসেছে। এসেই তার মাকে সব কিছু খুলেও বলেছে। আহিরা ফিরে এসেছে, তার মানে কিয়ান আবারও তাকে ছেড়ে দিয়ে আহিরার কাছে চলে না যায়। না, এটা হতে পারে না। সে কোনোভাবেই সহ্য করতে পারবে না কিয়ানকে আবারও হারানোর মতো শক্তি তার নেই। আহিরা এবার একা নয়, সাথে রয়েছে আহিরার আর তার মেয়েও। আর কিয়ান যদি জানতে পারে আহিরা জীবিত আছে, সাথে তার একটা মেয়ে আছে, তাহলে তো আরও আগে ছেড়ে দেবে। এতদিন সংসার করে যা বুঝলো, সংসার সংসার জিনিসটা তার সাথে যায় না। আদৌ কি এটাকে সংসার বলে? কিন্তু এখন সবচেয়ে বড় কথা, আহিরাকে কী করে কিয়ানের থেকে দূরে সরাবে। একই শহরে যেহেতু আছে, তাহলে দেখা হতে কতক্ষণ? তার সাথে যেমন দেখা হয়েছে সেরকম যদি কিয়ানের সাথেও হয়, তাহলে সব শেষ হয়ে যাবে। না, সে কোনোভাবেই এটা হতে দিতে পারবে না। আহিরা আবারও কিয়ানকে নিজের কাছ থেকে ছিনিয়ে নিতে দেবে না। রিয়া নিজের অশ্রু মুছে বসা থেকে উঠে পাগলের মতো ফোন খুঁজতে থাকে। কিছু সময় খোঁজাখুঁজির পর নিচে পড়ে থাকতে দেখতে পায় ফোনটা। রিয়া ফট করে ফোনটা তুলে নিয়ে কাউকে একটা ফোন দিতে থাকে। কিছু সময় যেতেই অপর পাশে থাকা ব্যক্তিটা ফোন তুলতেই রিয়ার ভেজা গলায় বলে ওঠে, একটা মেয়ের ছবি পাঠাচ্ছি, ওই মেয়েটা সব ঠিকানা বের করে আমাকে দিবে কালকের মধ্যে। এরপর কি করতে হবে আমি বলে দিব। কথাটা শেষ হতেই রিয়ার ফোনটা কেটে দেয়, অপর পাশের মানুষটার জবাবের আশা না করে। রিয়া কথা শেষ হওয়া মাত্রই ফোনটা আবারও একইভাবে ছুঁড়ে মারে। তার ইচ্ছে করছে আহিরার গলা টিপে মেরে ফেলতে। যখন শপিং মলে দেখেছিল তখনই এমনটা করে ইচ্ছে হয়েছিল, কিন্তু এবার আর সে আহিরাকে কোনোভাবেই বাঁচতে দেবে না। আর বাচ্চাটা ওটাই যদি হয় একবার কিয়ানের সামনে পড়ে, তাহলে কিয়ান সে আবারও আহিরাকে নিজের জীবনে ফিরিয়ে আনবে। আর সেটা সে কোনোভাবেই হতে দিতে পারবে না। কিয়ানের সাথে কোর্ট ম্যারেজ করতে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু সেই জানে। আহিরার যাওয়ার রিয়া প্রতিনিয়ত কিয়ানকে নিজের প্রতি দুর্বল করতে চেয়েছে, কিন্তু ফলাফল বরাবরের মতোই শূন্য। আহিরা চলে যাওয়ার পর কিয়ান যেন আরও হিংস্র হয়ে উঠেছিল। রায়রা চৌধুরী ছাড়া কারোর সাথেই কথা তো দূরের বিষয়, চোখ তুলে তাকাতো না অবধি। সেই সাথে বেড়ে গিয়েছিল তার নেশার প্রতি ঝোঁক। কিয়ান আগে ড্রিঙ্ক কিংবা নেশা জাতীয় জিনিস এড়িয়ে চলত। সেই মুহূর্তে, সেই মানুষ মুহূর্তের মধ্যে রাতারাতি পাল্টে গিয়ে এমন তৈরি হয়েছে। আর এইটার ফায়দা নিয়েছে সে। তার মনে আছে ঠিক 23 সালের সেপ্টেম্বরের দিকে কিয়ানের অফিসে বড় পার্টির আয়োজন করা হয়েছিল নতুন প্রজেক্টের সাফল্যের জন্য। ইউসুফ চৌধুরী মারা যাওয়ার পর দুদিকেই সামলাতে হতো কিয়ানকে। এতে বেশ হিমশিম খেতে হতো। আগের থেকেও দ্বিগুণ কষ্ট হয়ে যেত। সেদিন পার্টি শেষে একটা ওয়েটারের মাধ্যমে কিয়ানের ড্রিঙ্কে এক ধরনের ড্রাগ মেশানো ড্রিঙ্ক দিয়েছিল, যেটা খাওয়ার পর কিয়ান নিজের জ্ঞানের মধ্যে ছিল না। তার কোনো হুঁশ জ্ঞানই ছিল না ড্রিঙ্কটা করার পর।
কিছু সময়ের মাঝে কিয়ান সেন্সলেস হয়ে যায়। তারপর রিয়ার ইচ্ছাকৃতভাবে কিয়ানের জামা কাপড় উল্টাপাল্টা করে দিয়ে সে নিজেও তখন নিজের নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে কিয়ানকে নিজের ওপর ফেলে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে মনে হয়েছে কিয়ান আর তার মধ্যে সব কিছু হয়ে গেছে। কিয়ানের যখন জ্ঞান ফেরে তখন নিজেকে রিয়ার সাথে এমন বিধ্বস্ত অবস্থায় পেয়ে কিয়ানের মাথা হ্যাং হয়ে গিয়েছিল। চাইলেও তেমন কিছু মনে করতে পারেনি আসলে রিয়ার সাথে তার কী হয়েছিল। ততক্ষণে রিয়ার কান্নাকাটি করে মানুষজন জমা করে ফেলেছিল আর এমন একটা ভান করছিল কিয়ান তার সব কিছু শেষ করে দিয়েছে। খবরটা অতি দ্রুত নিউজ চ্যানেলগুলোতেও ছড়িয়ে পড়ে আর রিয়ার ফ্যামিলি থেকে কিয়ানের ওপর প্রেশার তৈরি হয় রিয়াকে বিয়ে করার জন্য। একদিকে মিডিয়ার লোক, অন্যদিকে রিয়ার ফ্যামিলি, সব মিলিয়ে কিয়ান আর রিয়ার এই ব্যাপারটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়। জনগণের একটাই দাবি ছিল রিয়াকে বিয়ে করতে হবে, কিন্তু এইসবে কিয়ানের কিছুই যায় আসেনি। কিন্তু রাহেলা চৌধুরী রিয়ার কথায় ফেঁসে গিয়ে কিয়ানকে রিয়াকে বিয়ে করার জন্য পাগল করে তোলে। রাহেলা চৌধুরী নিজের ছেলের এইরকম অবস্থা মেনে নিতে পারছিলেন না। ইউসুফ চৌধুরী আর আহিরা গত হওয়ার পর তার পুরো সংসারটা এলোমেলো হয়ে গিয়েছে। তার ছেলেটাও আর আগের মতো নেই। কিয়ানের এমন অবস্থা মা হিসেবে মেনে নিতে পারেননি তিনি। আর তার মনে হয়েছে নতুন করে কারো সাথে জীবন শুরু করলে হয়তো কিয়ান আগের মতো স্বাভাবিক জীবন যাপন করবে। তাই তিনি কিয়ানের বিয়ে করানোর জন্য পাগল হয়ে উঠেছেন। কিয়ান কোনোভাবেই বিয়ে করবে না, কারণ সে জানে তার আর রিয়ার মাঝে তেমন কিছুই হয়নি, যেমনটা রিয়া সকলের সামনে প্রকাশ করছে। কারণ ড্রিঙ্ক করেও পুরোপুরিভাবে কোনো দিন ড্রাঙ্ক হয় না। সেখানে রিয়ার সাথে অমন নিকৃষ্ট কাজ করার তো দূরের ব্যাপার। কিন্তু রাহেলা চৌধুরী ও নাছোড়বান্দা সেই রিয়া আর কিয়ানের বিয়ে দেওয়ার জন্য এক প্রকার উঠে পড়ে লেগেছিলেন। ইউসুফ চৌধুরী মারা যাওয়ার পর কিয়ান নিজের মায়ের প্রতি আরও নরম হয়ে এসেছে। রাহেলা চৌধুরীর সব কথা মেনে চলার চেষ্টা করেন, কিন্তু রিয়াকে বিয়ে করাটা সে কোনোভাবেই মেনে নিতে নারাজ। ইউসুফ চৌধুরী মারা যাওয়ার পর রাহেলা চৌধুরী আরও অসুস্থ হয়ে পড়েছে। হার্টের সমস্যাটাও দেখা দিয়েছে। একদিন এমন করতে করতে রাহেলা চৌধুরীর হার্ট অ্যাটাক হয়। আর সেই সময় রাহেলা চৌধুরীর বেশ ক্রিটিক্যাল অবস্থা ছিল। এই সময় রাহেলা চৌধুরী নিজের কথা না ভেবে কিয়ানকে রিয়াকে বিয়ে করার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করে। এছাড়া তিনি কোনো অপারেশন করাবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। কিয়ান সেদিন নিজের ইচ্ছার বিরুদ্ধে রাগে জেদে রিয়াকে সে কোর্ট ম্যারেজ করে এনে তাদের বিয়েতে না কোনো অনুষ্ঠান হয়েছে আর না রিয়ার বউ সেজে ধুমধাম করে বিয়ে করা হয়েছিল। তাদের বিয়েটা জাস্ট কোর্ট ম্যারেজ হয়েছে সেটা কেউ জানে না, কিন্তু সবাই জানে তাদের সম্পূর্ণরূপে বিয়ে হয়েছে। এটা অবশ্যই রিয়াই ছড়িয়েছে, কারণ কিয়ান রিয়াকে বউ করে আনার পর রাহেলা চৌধুরী বেশ খুশি হয়েছিলেন। ভেবেছিলেন কিয়ান আবারও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তবে তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এখন অবধি রিয়াকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। রিয়া গোটা 2 বছর কিয়ানের সাথে সব কিছু স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। কিয়ান তার দিকে ফিরেও তাকায় না। রিয়ার এত মিথ্যে সাজিয়েও কোনো কিছুই হয়নি, বরং বিয়ে না হওয়ার আগে যেমন ছিল এখনও তেমনই রয়েছে। রাতের কাছে বাহার সরতে না সরতে আকাশে জমে থাকা হালকা নীলের ক্ষীণ পর্দার দেখা দিয়েছে। সেই পর্দার আড়াল ভেদ করে খুব কোমলভাবে শহরের ওপর নেমে আসছে সূর্যের প্রথম আলো। নতুন একটি প্রহর শুরু হয়েছে। রিকশার ঘন্টার কোমল টুংটাং তখনও অর্ধ স্বপ্নের মতো ভেসে আসছে। আহিরা সহ কিয়ারা এই 2 দিন দিয়ার রুমেই ছিল। মেয়েটা এখন নিয়ে একটু সুস্থ হয়েছে। আহিরা ঘুমন্ত কিয়ারা আর দিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকে, কারণ দিয়া আর কিয়ারা দুজনকে জড়িয়ে ধরে গভীর নিদ্রায় বিভোর। কিয়ারার ছোট পা দুটো দিয়ার পেটের ওপর। আহিরা নিঃশব্দে হেসে রুম থেকে বের হয়ে পড়ে সকালে নাস্তা রেডি করার জন্য। বেশ বেলা হয়ে গেছে। দিয়ার জন্য তারও যাওয়া হয়নি এই 2 দিন স্কুলে। এরপর আর কোনো প্রকার ছুটি নেওয়া যাবে না। 1 মাসে অনেকবার ছুটি নিয়েছে সে। আহিরা রান্নাঘরে এসে ফ্রিজ থেকে ডিম আর দুধ বের করে। ব্রেড আর অমলেট করবে আর কিয়ারার জন্য দুধও গরম করবে। আহিরা হাত চালিয়ে কাজ করতে থাকে, কিন্তু সময় যেতেই দরজায় কেউ একের পর এক কলিং বেল বাজিয়েই চলেছে। হঠাৎ এইভাবে একের পর এক কলিং বেল বাজানোর কারণে আহিরা বেশ চমকেও যায়, সাথে বেশ রেগেও যায়। সকাল সকাল এইভাবে কেউ কি কারো বাড়িতে এসে কলিং বেল বাজায়? আহিরা কাজ ছেড়ে তাড়াহুড়ো করে দরজা খুলতে ছুটে যায়।
দরজার অপর পাশের ব্যক্তির বোধ হয় সেই সময়টুকু সহ্য হচ্ছে না। একের পর এক কলিং বেল বাজিয়েই চলেছে। আহিরা কিছু কথা শোনার জন্য রেডি হয়ে দরজাটা খুলতেই অপর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আহিরা কিছু বলতে গিয়েও থেমে যায়। অবাক নয়নের সামনে দাঁড়িয়ে থাকা কিয়ানের দিকে পলকবিহীনভাবে তাকিয়ে রয়। কিয়ানকে এখানে একদমই আশা করেনি সে। কিয়ানের ঠিক পেছনে কাঁচুমাচু ভাবে রাজীবও দাঁড়িয়ে আছে। আহিরা চট করে দরজাটা লাগিয়ে দিতে নেবে, তার আগেই কিয়ান দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করে। আহিরা এবার হালকা চিৎকার করে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? আমার বাসা থেকে বেরোন বলছি। আহিরার কথা শুনে কিয়ান তার গম্ভীর্যের ভরা নেত্রযুগল আহিরার দিকে শক্তভাবে তাক করে গম্ভীর ভঙ্গিতে বলে, তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেইটা আমার ফ্ল্যাট, ইনফ্যাক্ট এই পুরো বিল্ডিংটাই আমার। সো আমার জায়গায় আমার যখন ইচ্ছে তখন আসতে পারে। কিয়ানের কথা শুনে আহিরা অবাক হলো বটে। মানে এটা কিয়ানের বাড়ি হলো কবে? এটা তো তারেক আঙ্কেলের বাসা, মানে এই বাসার মালিক। তাহলে কিয়ান কেন বলছে এটা তার বাসা? আহিরা তারপরও নিজেকে সামলিয়ে বলে ওঠে, তো আমি কি করব? আমি এই বাসায় ভাড়া দিয়ে থাকি, ফ্রিতে তো থাকি না। তো এখন এটা আমার বাসা, আর আপনি এভাবে আমার বাসায় আসতে পারেন না। আহিরার কথা শুনে কিয়ান তার এক পা করে আহিরার নিকট যেতে থাকে। সেটা দেখে আহিরা পেছাতে থাকে। সকাল সকাল এমন কিছুই আশা সে একদমই করেনি। কিয়ান এখানে কেন এসেছে? কিয়ান আহিরার একদম নিকটে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিয়ানের উষ্ণ নিঃশ্বাস আহিরার মুখশ্রীর উপর পড়ছে। আহিরা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আহিরাকে চোখ বন্ধ করতে দেখে বাঁকা হেসে কিয়ান বলে ওঠে, আমি যদি ভাড়া না নিই তাহলে এটা আপনার বাসা হলো কি করে মিসেস বেইমান? আহিরা চোখ মেলে তাকায়। কিয়ানকে নিজের অতি নিকটে দেখে আহিরা কিছু সময়ের জন্য থমকে যায়। লোকটার মুখের অবস্থা এমন বেহাল কেন? দেখে মনে হচ্ছে কত রাত নির্ঘুম কাটিয়েছে। দাড়িগুলো বড় বড় হয়ে গেছে কেমন, তারপরও সৌন্দর্যের কমতি নেই গোটা মুখশ্রীতে। আহিরার চোখ ঝাপসা হয়ে আসতে নিল। আহিরা কিয়ানের সামনে থেকে সরে দাঁড়ায়। রুমে কিয়ারা আর দিয়া আছে। কথার শব্দ শুনে উঠে পড়তে পারে, তাই আহিরা সেটা একদমই চাচ্ছে না। তাই সে কিয়ানের দিকে না তাকিয়ে বলে, আচ্ছা, তাহলে এই মাসটার সময় দিন, আপনার বাসা থেকে চলে যাব। তখন যত ইচ্ছে আপনি আপনার বাড়িতে আসবেন, কিন্তু এখন এখান থেকে যান। আহিরার কথার গম্ভীর কণ্ঠে পাল্টা উত্তর দিয়ে কিয়ান বলে, আমি তো শুধু আমার বাসাতে আসিনি, আমি আমার মেয়ের কাছে এসেছি তাকে নিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ে কোথায়? কিয়ানের কথা শুনে আহিরা আঁতকে ওঠে। কিয়ারাকে নিয়ে যাবে মানে? আহিরা এবার পেছনে কাচুমাচু ভাবে দাঁড়িয়ে থাকা রাজীবের দিকে তাকায়। আহিরার চোখে অসহায়ত্ব ফুটে উঠেছে। সে রাজীবের ওপর নিরাশ হলো। রাজীব কী সব বলে দিয়েছে? রাজীব অসহায় চোখে আহিরাকে ইশারার মাধ্যমে বলার চেষ্টা করলো সে কিছু বলেনি। আহিরা রাজীবের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে কম্পিত গলায় বলে, কিসের মেয়ে আপনার? চলে যান এখান থেকে। কেন আবার আমার নড়বড়ে জীবনটাকে ধ্বংস করতে চাইছেন আপনি? আহিরার কথা শুনে কিয়ান হাস্কি ভয়েসে বলে ওঠে, ধ্বংস আর আমি ধ্বংস করার সুযোগ কই দিলে রে বেইমান? তবে সমস্যা নেই, তোকে ধ্বংস না করলেও তিলে তিলে ঠিকই মারব। আহিরার নেত্রকোনায় অশ্রু চিকচিক করছে। আহিরা কি করবে এবার? কি করে কিয়ানকে কিয়ারার থেকে দূরে সরাবে? যেটা চায়নি সেটাই হচ্ছে এখন। আহিরা কিয়ানের সাথে আর কথা বলতে চাইল না। সে সোজা রাজীবের কাছে ছুটে যায় আর ভেজা গলায় রাজীবের দিকে তাকিয়ে অনুরোধের সাথে বলতে থাকে, ভাই, ওনাকে নিয়ে যাও এখান থেকে। কিয়ারা তো আমার মেয়ে, তাই না? ও ও শুধুই আমার, আমার মেয়ে ও। আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না। আমি অনেক দূরে চলে যাব, তাও ওনাকে এখান থেকে নিয়ে যান। আপনি তো জানেন আমার কেউ নেই আমার মেয়ে ছাড়া। দয়া করুন আমার উপর। রাজীব বুঝলো আয়রার ভেতরের অবস্থাটা। সে নিজেও চায়নি এখানে কিয়ান আসুক, তবে কিয়ান তার কোনো বারণ শুনল না। তাকে এক প্রকার জোর করে এখানে নিয়ে এসেছে। রাজীব এটা দেখে অবাক হয়ে গেছে যে কিয়ান এই বিল্ডিংটাই কিনে নিয়েছে এক রাতের মধ্যে, শুধুমাত্র নিজের মেয়ের কাছে যাবে বলে। রাজীব আহিরার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, ও কিছু করবে না, শান্ত হও। কিয়ান বিরক্ত বোধ করলো রাজীবের কথায়। সে আর একটু জোরে চিল্লিয়ে হাসকি ভয়েসে বলে, আমি কি করব আর না করব সেটা তুই বলার কে? তুই এই বেইমানটার মতোই, ওরা তোর মাঝে কোনো পার্থক্য নেই। ড্রয়িং রুমের চিল্লাচিল্লি শুনে দিয়া সহ কিয়ার আর ঘুম ছুটে গেছে।
দিয়া দুর্বল শরীর নিয়ে বিছানা থেকে উঠে পড়ে। কিয়ারা হাই তুলে হাত বাড়িয়ে দিয়াকে কোলে নিতে বললে দিয়া কিয়ারাকে কোলে নিয়ে রুমের বাহিরে চলে আসে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। বাহিরে আসতেই আহিরার সাথে রাজীবকে দেখে। দিয়া অবাক নয়নে চেয়ে থাকে কিছু সময়ের, তারপর তার নজর পড়ে কিয়ানের ওপর। নিজের বসকে সকাল সকাল নিজের বাসায় দাঁড়িয়ে থাকতে দেখে দিয়া আরও অবাক হয়ে যায়। তারপর কিয়ানের সারা মুখে রাগের ছাপ স্পষ্ট। সে এদিকে দিয়া আর কিয়ারার ওপর সবার নজর পড়ে। আহিরা পড়ল আরেক বিপদে। কোনটা রেখে কোনটা সামলাবে সে? দিয়াও এখন নিশ্চয়ই জেনে যাবে কিয়ানি তার স্বামী। সব দিক দিয়ে সে ফেসে যাচ্ছে। এদিকে কিয়ান ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকা কিয়ারাকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যায়। কোনো কথা ছাড়াই দিয়ার কোল থেকে কিয়ারাকে নিজের কাছে নিয়ে নেয়। দিয়া এখনো বুঝতে পারছে না। এদিকে আহিরা ছুটে আসে কিয়ারার কাছে চলে যায় আর ভেজা কণ্ঠে বলে, আমার মেয়েকে দিন, ওকে নিবেন না প্লিজ, মরে যাব আমি, ওকে আমার কাছে দিন। কথাগুলো বলতে বলতে আহিরার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এতক্ষণ কোনো রকমে আটকে থাকলেও এখন বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছে। কিয়ান আহিরার কথায় তেমন গুরুত্ব দিল না। এতক্ষণে রাগটা পড়ে গেছে তার কিয়ারাকে দেখে। কিয়ান আস্তে করে কিয়ারার গালে চুম্বন করে। কিয়ারা ঘুম ঘুম চোখে কিয়ানের দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না এখানে আসলে হচ্ছে কি। দিয়া এবার আস্তে করে আহিরার কাছে যায়, তারপর নরম কণ্ঠে জিজ্ঞেস করে,